আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। এইচএসসি 21 ব্যাচের কেমিস্ট্রি অ্যাসাইনমেন্ট যেটা 2 নাম্বারটা সেকেন্ড উইকের আজকে যেটা পাবলিশ হলো সেটার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। এটাতে হচ্ছে তোমাদেরকে বেশ ভালোভাবে আইডিয়া দেওয়ার ট্রাই করব। তো কোশ্চেনগুলো কি আগে আমরা দেখে নেই। এখানে বলছে চার্লসের সূত্র হতে পরম শূন্য তাপমাত্রা এবং তাপমাত্রার পরম স্কেল সম্পর্কে ব্যাখ্যা করতে বলছে। অবশ্যই তোমাকে চার্লসের সূত্র বিবৃত করতে হবে এবং চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা আইডিয়া দিতে হবে, দেন হচ্ছে তাপমাত্রা পরম স্কেল ব্যাখ্যা করতে হবে। তারপর বলছে গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্যগুলো উল্লেখ করতে, এগুলো 9 10 পড়ছো তোমরা। দেন সেটা দিয়ে বলছে হচ্ছে কি এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে মানে অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 atm চাপে বলছে এক অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। এখানে এক অণু বলেই গ্যাঞ্জামটা লাগাই দিছে। এক অণু মানে হচ্ছে এখানে মোল বুঝাইছে নাকি একটি অণু বুঝাইছে? আমরা জানি এক অণু হলে এক ধরনের গতিশক্তি এক হবে, মানে এক মোল হলে এক ধরনের হবে, 3/2 nRT দিয়ে হবে। আর হচ্ছে হলো কি 3/2 Na মানে অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু RT দিয়ে হবে হচ্ছে কি যদি একটি অণুর কথা বলে। তো এখানের ঝামেলাটা হতে এটা একটা কোশ্চেনের ঝামেলা রেখে দিয়েছে। এখানে এক অণু বলতে কি বোঝাচ্ছে, ঠিক আছে? এটার ব্যাপারে অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবা এবং হচ্ছে তোমার কলেজের স্যারের সাথে একটু কনসাল্ট করার ট্রাই করবা এক অণু বলতে কি বুঝিয়েছেন তিনি। মানে এখানে যেহেতু যারা কোশ্চেন করছেন যে স্যাররা, তারা এক অণু বলতে কি বুঝান এবং তুমি কি বুঝো, বইগুলা ঘাটাঘাটি করো, জানার চেষ্টা করো। একটি 1 লিটার আয়তনের সিলিন্ডারে নিয়ে সেখানে এত এটিএম চাপে 400 ml 1 atm চাপে 400 ml কার্বন ডাইঅক্সাইড, 750 মিলিমিটার এজি চাপে 500 ml নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং 103.64 কিলোপ্যাসকেল চাপে 600 ml মিথেন গ্যাস রাখছে, মিশ্রণ করা হয়েছে। মিশ্রণে গ্যাস অণুগুলোর মোল ভগ্নাংশ নির্ণয় করতে বলছে। মোল নয়, মোট চাপ না, আংশিক চাপ না, মোল ভগ্নাংশ। তবে মোল ভগ্নাংশ বের করতে গিয়ে আংশিক চাপ এবং মোট চাপ বের করতে হবে তোমাকে, তোমার অ্যাসাইনমেন্টের ওখানে নির্দেশনা দিয়ে দিছে। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য উল্লেখ করতে বলছে। দেন হচ্ছে হলো কি এই মোলার গ্যাস ধ্রুবক যে আর আছে, আর এর মাত্রা নির্ণয় করতে হবে। তো আমি চেষ্টা করবো সবগুলো কোশ্চেন সুন্দর করে তোমাদের জন্য রেডি করে দেওয়ার এবং তোমরা সেই অনুযায়ী একটু মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করতে হবে এবং সেই অনুযায়ী কপি না করে মানে হুবহু আমার লাইনগুলো তুলে না দিয়ে তুমি তোমার ভাষায় সুন্দর করে আগে বুঝো। অ্যাসাইনমেন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাকে বোঝানো। কপি করবা না বললে তুমি বলবো আমরা কিন্তু বানাবা না, সেম জিনিসগুলোই তুমি লিখবা, বুঝে বুঝে লিখবা। তুমি তোমার মতো করে তোমার ভাষায় তুমি তোমার মতো, অন্যের বন্ধুরটা হুবহু কপি করে তুলে দিও না, এটা আর কি। আমার এখান থেকে বুঝতে পারো, বুঝে সুন্দর করে তুমি তোমার ভাষায় লিখতে পারো। কিছু ভাষা আছে অপরিবর্তনীয়, সেগুলো তো অপরিবর্তনীয়ই রাখবা, তাই না? সূত্র তো আর ভিন্নভাবে উপস্থাপন করা যাবে না, অঙ্ক তো ভিন্নভাবে করা যাবে না, একই টাইপের হয়ে যাবে। তো এটা আসলে মেইন কথা না। কপি মানে হচ্ছিল না বুঝে যাতে করে না দেওয়া আর কি, ঠিক আছে? তো যাই হোক, এটা আনইথিক্যাল কাজ সবসময় বলি, তারপর করে দিচ্ছি। আর সবসময় বলতেছি যে আমার অ্যাসাইনমেন্টে ভুল থেকে যায় মাঝে মাঝে, তো আমি কারেকশন পরবর্তীতে কমেন্ট সেকশনে বা একটা ভিডিও দিয়ে কয়েকদিন পর বলে দিব যদি কোনো কারেকশন থাকে। যদি ভুল হয়েই যায় তো তোমরা ফাইনাল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে একবার আমার এই ভিডিওর কমেন্ট সেকশন বা হচ্ছে হলো কি আমার চ্যানেলটা একবার ঘুরে যাবা, ঠিক আছে? চলো আমরা সমাধান শুরু করে দিই। এবার চলে আসো, আমরা ব্যাখ্যা করি হচ্ছে ক নাম্বার কোশ্চেনটা। ক নাম্বার কোশ্চেনটাতে বলছে হচ্ছে চার্লসের সূত্র ব্যাখ্যা করতে। দেন চার্লসের সূত্র থেকে হচ্ছে পরম শূন্য তাপমাত্রা এবং যেই পরম শূন্য তাপমাত্রা পরম স্কেল যেটা আছে, শূন্য নয় পরম স্কেল যেটা আছে সেটাকে তোমাদেরকে কি ব্যাখ্যা করতে বলছে বা সেটা সম্পর্কে তোমাদের আলোচনা করতে বলছে বেসিক্যালি। চার্লসের সূত্রের যে আদি রূপটা আছে, যেটা নিয়ে হচ্ছে আসলে এত বছর পড়াশোনা হয়েছে বা যেটা হচ্ছে প্রথম দিকে প্রচলিত ছিল, সেটা হচ্ছে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য, চাপটা স্থির, ভরের গ্যাসের জন্য আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড একটা আয়তন আছে, তারপর প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে থাকলে, প্রতি ডিগ্রি সেলসিয়াস কিন্তু বৃদ্ধি বা হ্রাসের জন্য এর 0 ডিগ্রি তাপমাত্রার আয়তনের এত অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তনটা বৃদ্ধি পাবে, আর হচ্ছে হলো কি তাপমাত্রা হ্রাস করলে সেক্ষেত্রে আয়তনটা হ্রাস পাবে এবং সেটা কি হারে হ্রাস পাবে, এত অংশ করে। তো এটা বলছে, এটা থেকে এটার গাণিতিক রূপটা কি তাইলে? সূত্রটির গাণিতিক রূপ দেখো, যদি ধরি হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন ভি নট দিলাম, কি দিলাম এটাকে? ভি নট। তো ভি নট যদি হয় তাহলে দেখো, সুতরাং 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির জন্য আয়তন বৃদ্ধি কত হবে বলো তো?
আয়তন বৃদ্ধি ভি নট এর কত 1/273, তাইলে বৃদ্ধি হবে ভি নট বাই 273, এত আয়তন। একক তো অবশ্যই আছে, এত একক, সেটা একক যা থাকে। তো এখন যদি 1 ডিগ্রির জন্য এতটুকু বৃদ্ধি পায়, তুমি বলো তো তাহলে সুতরাং 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ানোর পর, তাপমাত্রা বাড়ালে আয়তন হয়, আয়তন হবে কত? আয়তন হয় নতুন আয়তন যেটা V1 আর কি, ধরো 1 ডিগ্রি বাড়াইলে আগের আয়তন ছিল 0 ডিগ্রিতে ছিল V নট, বর্তমানে কত V নট বাই হচ্ছে কত 273, একটু বাড়ছে, তাহলে এটা বর্তমান আয়তন হচ্ছে এটা। তাহলে বর্তমান আয়তন যদি এটা হয়, কথাটা খুব ভালো করে খেয়াল করে, এখান থেকে V নট কমন নেওয়া যায়, V নট কমন নেওয়া যাচ্ছে। তো V নট কমন নেওয়া যায়, তাও না নিলেও কোনো সমস্যা কি হবে? আচ্ছা যাক, তাও নেই, এটা হচ্ছে 1 + 1/273, এতটুকু রেখে দেই না, ঠিক আছে, গেল এতটুকু লিখলাম, এতটুকু তো ঠিক আছে। তাহলে বলো তো সুতরাং টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াইলে, কি করলে? টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ালে আয়তন হবে কত? আয়তন বৃদ্ধি কত? আয়তন বৃদ্ধি আগে বলো তো, বৃদ্ধি হচ্ছে ভি নটের কত, যেহেতু তাপমাত্রার উপর নির্ভর করতেছে, যে এই জিনিসটা হচ্ছে তাপমাত্রার, তাহলে কত হবে বলো তো? ভি নটের এতটুকু করে বাড়বে, তাহলে তাপমাত্রার ক্ষেত্রে হচ্ছে টি বাই হচ্ছে 273 অংশ করে বাড়বে, তাহলে এটা, তাহলে হচ্ছিল কি ভি নট টি ডিভাইড বাই হচ্ছে 273, এটা হচ্ছে টি ডিগ্রি তাপমাত্রা বাড়াইলে এতটুকু হবে, আমার এতটুকু বৃদ্ধি পাবে আয়তন, কি এতটুকু বৃদ্ধি পাবে। তাইলে বলো তো সুতরাং টি তাপমাত্রায় নতুন আয়তন কত হবে বলো তো? ভিটি, এটা কত হবে? ভি নট প্লাস হচ্ছে হলো কি ভি নট টি বাই কত 273, এত। তাহলে সুতরাং ভি নটকে কমন নিলে 1 + টি বাই 273, এটা হচ্ছে হলো কি আমাদের নর্মাল চার্লসের সূত্র, এবং যে কোনো তাপমাত্রার জন্য তার নতুন আয়তন হবে এটা। যে কোনো তাপমাত্রা যত ডিগ্রি বাড়াবো, তুমি 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াইছো, কেলভিন না সেলসিয়াসে, সংজ্ঞার মধ্যেই বলা আছে, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে তোমার বৃদ্ধি হবে কতটুকু? এই 10 × ভি নট ডিভাইড বাই 273, যদি 50 ডিগ্রি হয় তাহলে 50 ডিভাইড বাই 50 গুণ ভি নট ডিভাইড বাই 273, এতটুকু বৃদ্ধি। তাহলে শূন্যতা হচ্ছে ভি নট আর বৃদ্ধি হচ্ছে এতটুকু, তাহলে 50 ডিগ্রি বা 20 ডিগ্রি যে তাপমাত্রায় বলুক, ওই তাপমাত্রাতে আয়তন হবে এটা। এটা ছিল আমাদের এই যে চার্লসের সূত্র, এটা হচ্ছে প্রাথমিক ধারণা বা প্রাথমিক বিবৃতি, ঠিক আছে। চার্লসের সূত্রটা প্রাথমিকভাবে চার্লসের মাথা থেকে আসছে, এই জন্য এটা চার্লসের সূত্র বলা হয়, যদিও পরে কিন্তু এটা গ্যালিলিও এটা নিয়ে অনেক কাজ করছেন। বর্তমানে এই সূত্রটা কিন্তু প্রচলিত নয়, বর্তমানে প্রচলিত সূত্র হচ্ছে কি জানো তোমরা? বর্তমানে প্রচলিত সূত্র সেটা আমি একটু নিচে লিখে দিব, কিন্তু এতটুকু আগে করো, এতটুকু নোট করে ফেলো, তোমরা সুন্দর করে লিখে ফেললা। লিখার পর এটা তো গেল, এরপর লিখলা বর্তমানে প্রচলিত, বর্তমানে চার্লসের সূত্রের রূপ হলো, বা সূত্রের বিবৃতি হলো স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন উহার পরম তাপমাত্রার সমানুপাতিক, পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক টি, বা ভি সমানুপাতিক ধ্রুবক দিয়ে টি, বা ভি বাই টি ইকুয়াল টু কে। সুতরাং V1 T1 ইকুয়াল টু V2 T2 ইকুয়াল টু হচ্ছে Vn Tn, এইটা হচ্ছে বর্তমান রূপ, ঠিক আছে। এতটুকু পর্যন্ত বলে দিলা, সুন্দর করে হয়ে গেল চার্লসের সূত্রের বিবৃতি এবং তার আলোচনা শেষ। এবার এটা থেকে পরম শূন্য তাপমাত্রার ব্যাখ্যা দিতে হবে তোমাকে। পরম শূন্য তাপমাত্রা কি, তারপর সেটার স্কেল বলতে হবে। পরম শূন্য তাপমাত্রা আমি সুন্দর করে বলে দিচ্ছি, বইগুলোতে অস্পষ্ট, তাহলে তোমাকে কিভাবে এটা তুমি আনসার করবা আমার মতে লজিক্যাল যেভাবে মনে হয়। আমারও ভুল হতে পারে, গালাগালি না করে কমেন্ট সেকশনে সবসময় শুদ্ধভাবে জানাবে। আমি তোমাদের থেকে শিখতে চাই, বিভিন্ন স্যারদের থেকে শিখতে চাই, শেখার শেষ নেই। অনেক বছর পড়াচ্ছি, আরও অনেক বছর পড়াবো, কিন্তু কথা হচ্ছে শেখার কোনো শেষ নাই। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে হলো
যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। অন্যভাবে বলতে পারো, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন সর্বনিম্ন হয় অর্থাৎ শূন্য হয়, পাশে ব্র্যাকেটে লিখতে পারো গ্যাসের আয়তন ঋণাত্মক হতে পারে না, এটা ব্র্যাকেট শেষ করলা, গ্যাসের আয়তন ঋণাত্মক হতে পারে না তাকে পরম শূন্য। যে শূন্য হয় কমা দিলা, ব্র্যাকেটে লিখে রাখতে পারো, বা হচ্ছে এই কমাটাই ব্র্যাকেট শেষে দিতে পারলা, যে শূন্য হয়, এরপর ব্র্যাকেটে লিখলা গ্যাসের আয়তন ঋণাত্মক হতে পারে না তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। এটা হচ্ছে তোমার বলছে, এই পরম শূন্য তাপমাত্রাটা এই চার্লসের সূত্র থেকে দেখাইতে হবে। তো চার্লসের সূত্র দেখো, আমরা জানি চার্লসের সূত্র, আমরা জানি টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন বা চার্লসের সূত্র হতে পাই, বললাম কত আয়তন, V = V0 × 1 + T/273 এত। ঠিক আছে, লিখলা। এবার হচ্ছে কি, T = -273 ডিগ্রি সেন্টিগ্রেড হলে V = কত দাঁড়ায় দেখো, V0 1 প্লাস এই জায়গায় কত বসবে, -273। আমরা অনেকগুলো তাপমাত্রা নিয়ে টেস্ট করতে পারতাম, শূন্য নিয়ে টেস্ট করতে পারতাম, +273 নিয়ে টেস্ট করতাম, আমরা ডিরেক্ট সরাসরি চলে আসবো -273 ডিগ্রি সেন্টিগ্রেড হলে বা উক্ত তাপমাত্রায় এই কথাটা অ্যাড করতে পারো, উক্ত তাপমাত্রায় আয়তন V = এত, যে -273 যে আমি লিখছি -273 এর মান বসাচ্ছি, /273। দেখো তো তোমরা, V0 1 - 1, V0 × 0 = 0 লিখবা। যেহেতু -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা একটু কথা বলে দিচ্ছি, -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় বা সর্বনিম্ন হয়, সেহেতু -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলো পরম শূন্য তাপমাত্রা। শেষ। এখন কেউ যদি বলে যে স্যার এটা আমি 273 লিখবো না, আমি সূত্রের মধ্যে এটা 1/273, তো 273 যেই 1/5 আছে আমি এই 1/5 শুদ্ধ কাউন্ট করব, তাইলে সবগুলা জায়গায় 1/5 করে বেড়ে চলে আসবে 1/5। তাহলে এই জায়গায় তাপমাত্রাটাও কত ধরবা তোমরা বলো তো, T = -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা ধরলে আরো ভালো, এটা একুরেটলি ধরতে পারো, এই যে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা, এটা ধরলা, তাহলে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ঠিক আলটিমেটলি 0 আসবে। এবং লিখবা -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে কি বলা হয়, পরম শূন্য তাপমাত্রা বলা হয়। একদম চার্লসের সূত্র থেকে ওই যে এতটুকু কি হয়, যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি হয় না, এটা বলছো না, সব জায়গায় যেখানে আমি 273 লিখেছি তোমরা সেখানে 273.15 বসাই দিলা, সুন্দর করে পুরোটা আরো একুরেট হয়ে গেল। আমি বই থেকেই তুলেছি, বিভিন্ন বইয়ে, কোনো বইতে 273 রেখেছে, কোনো বইতে 273.15 রেখেছে, যেটা তোমার ইচ্ছা তুমি সুন্দর করে ওইটা বসাতে পারো। ঠিক আছে, কারো কোনো সমস্যা? আশা করি কোনো সমস্যা নাই। তাইলে এটা আমাদের কি হয়ে গেল, পরম শূন্য তাপমাত্রা ডিফাইন হয়ে গেল। এবার তাপমাত্রার পরম স্কেল, এটা ব্যাখ্যা করতে হবে। তাপমাত্রার পরম স্কেল কি তোমরা বলো তো? দেখো, -273.15 ডিগ্রি পুরোটাই লিখছি আমি, এত তাপমাত্রাকে, এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে শূন্য ধরে অতঃপর, এরপর আর কি, অতঃপর প্রতি ডিগ্রি সেলসিয়াসকে প্রতি ডিগ্রি তাপমাত্রার সমান ধরে যে স্কেল, অতঃপর প্রতি ডিগ্রিকে
প্রতি ডিগ্রিকে 1 ডিগ্রি সেলসিয়াস 1 ডিগ্রি বা এবার বাংলায় লিখি, হ্যাঁ, 1 ডিগ্রি সেলসিয়াসের সমান ধরে 1 ডিগ্রি সেলসিয়াসের সমান ধরে যে স্কেল তৈরি করা হয়েছে সুন্দর করে লিখবা, তাকে তাপমাত্রার পরম স্কেল বলে। তাপমাত্রার পরম স্কেল বলে। বিজ্ঞানী কে করছে এটা? বিজ্ঞানী লর্ড কেলভিন কি করছেন? এই স্কেল আবিষ্কার করেন। দেন আরো লিখতে পারো, পূর্বে এই স্কেলের প্রতি একককে ডিগ্রি অ্যাবসলিউট থেকে আসছে, পরম থেকে আসছে, ডিগ্রি অ্যাবসলিউট বলা হতো, এরপর ডিগ্রি কেলভিন বলা হতো। বর্তমানে এই স্কেলের একককে কেলভিন বলা হয় বা কেলভিন ধরা হয়। তাহলে আমরা এতটুকু পর্যন্ত কেলভিন, এটার আমার তাপমাত্রা পরম স্কেলের সাধারণ কথাবার্তা বললাম। যেহেতু এবার আসবো এটাকে প্রমাণটা একটু করে দেখাবো আমরা, ঠিক আছে? অনেক বইতে আছে, অনেক বইতে নাই, আমি জানি না, তোমরা সুন্দর করে এটা প্রমাণটা দেখাবে। সেটা কিরকম? পরম যেই আছে, কি বলবো, ধরো এখানে তো আমরা কি বলছি, তাপমাত্রা পরম স্কেল বলছি। পরম স্কেলের ক্ষেত্রে কিরকম দেখো তো, পরম স্কেল হচ্ছে, আমি বলছি 0, দেখো বলছি -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে কি বলছি, 273.15 হইতে পারে, এটা 273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা যদি ধরি, আবারও বলছি, এটা 73 ধরে করলে ভালো, 73 ধরে এটা করবা। কত ধরে করো? 73 ধরে করো। এটাতে পরম স্কেল যখন আসবা বা হচ্ছে এই হিসাব নিকাশগুলোতে 73 ধরে করলে মনে হয় মোটামুটি ঠিক আছে। তোমরা 73 আর 73.15 কোনোটাই কোনো স্যার কেটে দিবে না আশা করি ইনশাল্লাহ। তো 73কে আমরা কত ধরতেছি? এত ডিগ্রি সেন্টিগ্রেডকে ধরতেছি আমরা হচ্ছে হলো কি, ধরতেছি হচ্ছে হলো এখানে আমরা 0 কেলভিন ধরতেছি বা 0 ধরতেছি। পরম তাপমাত্রা বর্তমান একক কি? কেলভিন। তাইলে এই জন্য আমরা দেখো, আমরা আবারও বলছি -273কে কত ধরছি? এত। কি বলবো এখানে পরম তাপমাত্রার স্কেলে বা তাপমাত্রার পরম স্কেলে সংজ্ঞার মধ্যে বলছি, পরম স্কেলে কি ধরছি? সংজ্ঞার মধ্যে কি বলে? এইটা। এবং প্রতি ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু প্রতি কেলভিন। ঠিক আছে কিনা বলো? প্রতি কেলভিন বা প্রতি ডিগ্রি কেলভিন হওয়ার পর এবার হচ্ছে কি, 1 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু হচ্ছে 1 ডিগ্রি কেলভিন বা 1 কেলভিন। ঠিক আছে, এটার গ্যাপটা হচ্ছে সমান, অন্তরটা বা পার্থক্য, এটা প্রত্যেকটা দুইটাকে কি 1 ডিগ্রি সেলসিয়াসকে এরপর মানে 0 ধরার পরে 1 ডিগ্রি সেলসিয়াসকে 1 কেলভিন কিন্তু ধরা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি হচ্ছে কত বলো তো, 0 কেলভিন ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস বলতে পারি কি পারি না? পারি। তাইলে যদি 1 কেলভিন নেই, সুতরাং ধরো পরম তাপমাত্রা এবার দেখো 0 + 1 কেলভিন হয়। এটা যদি 1 কেলভিন হয়, তাহলে এটা 273 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস কত, 273 প্লাস কিন্তু 1 হয়ে যাবে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাইলে কি বলা যাচ্ছে এখান থেকে দেখো তো, এখান থেকে বলা যাচ্ছে হলো দেখো 1 কেলভিন ইকুয়াল টু -272 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 কেলভিন। তাইলে সুতরাং আসলে বলা যায় কি, উল্টা কথাটা এখান থেকে উল্টা, সুতরাং 1 ডিগ্রি বা সরি 0, সুতরাং 0 ডিগ্রি সেন্টিগ্রেড, উল্টা কথাটা এটা থেকে উল্টা বলা যায় না? 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 273 কেলভিন বলা যায় কিনা এখান থেকে? জাস্ট এরপরে বা দিয়ে এক লাইন যোগ করলা, এভাবে লিখবা উভয় পক্ষে কি 1 যোগ করে, বা হচ্ছে হলো কি বললা যদি কি 1, এটা হচ্ছে 0 কেলভিন এত ডিগ্রি সেন্টিগ্রেড, সুতরাং 1 কেলভিন হলে এটা। তাহলে সুতরাং বলে এটা ডিরেক্ট বলে দেওয়া যায় না এখান থেকে, যে উল্টাটা ঘটনা 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 273। তুমি বলবা স্যার এটা আপনি কোন বই থেকে রেফারেন্স দিচ্ছেন? অক্ষরপত্র পাবলিকেশনে যে বই আছে সেখান থেকে এটা দিচ্ছি। ঠিক আছে, তোমাকে রেফারেন্স শুদ্ধ দিয়ে দিলাম যাতে তোমার কি কনফিউশন না হয়। তাহলে উল্টো কথাটা, বা তুমি বলতে পারো যে স্যার আপনি তো এখান থেকেই ডিরেক্ট এটা বলে দিতে পারতেন যে এটা 0 কেলভিন যদি এটা হয়, তাহলে সুতরাং হচ্ছে হলো কি 273 কেলভিন ইকুয়াল টু হচ্ছে হলো কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কি বলা যাবে স্যার? অবশ্যই যাবে, তো অবশ্যই যাবে, এখান থেকেও বলে দিতে পারবা, কোনো সমস্যা নাই তুমি যেটুকু। তাহলে সুতরাং টি এটা হচ্ছে
টি দ্বারা প্রকাশ করলাম তাপমাত্রা সেলসিয়াস স্কেলে, সুতরাং টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রার পরম মান হলো 273 এর সাথে এটা যোগ হবে সবসময়, 273 এর সাথে এটা কি হচ্ছে, যোগ হচ্ছে। তাহলে 273 যোগ হচ্ছে টি কেলভিন, এটা পরম মান হলো এটা, বা হচ্ছে তাপমাত্রার মান হলো এটা, টি সেন্টিগ্রেড তাপমাত্রার পরম স্কেল অনুসারে মান হলো বা তাপমাত্রা হলো এটা। ঠিক আছে, 273। আচ্ছা, এরপর আবার লিখতে পারো যে কি এই 273 প্লাস টি কে টি দ্বারা প্রকাশ করা হয় বড় টি দ্বারা। তাহলে লিখবো হচ্ছে সুতরাং পরম স্কেলের তাপমাত্রা হলো কত, টি কেলভিন। এইভাবে এতটুকু দিয়ে এইটুকু রেখে দিলে কোনো কাজ শেষ তোমার। আর এখানে আর তেমন কিছু ব্যাখ্যা করার নাই, টোটাল কথা আসলে ঘুরে ফিরে একই জিনিস। আমরা যে সেলসিয়াস স্কেলকে মানে সেলসিয়াস 1 ডিগ্রি সেলসিয়াস বা 2 ডিগ্রি সেলসিয়াসকে 273 এর সাথে যোগ করে কি করে দেই, 273 এর সাথে যোগ করে দেই, শুধুমাত্র সেই 73 এর সাথে যোগ করে দেওয়াটাকে আসলে এখানে বুঝাচ্ছি। 273 এর সাথে যে আমরা সেলসিয়াসকে যোগ করে কেলভিনে কনভার্ট করি, এটাই হচ্ছে কেলভিন স্কেল বা তাপমাত্রা পরম স্কেল। এটা কেলভিন আবিষ্কার করছিলেন, এই জিনিসটাকে আমাদেরকে এখানে ব্যাখ্যা করতে বলছে বা দেখাইতে বলছে, এটুকুই আর কিছু না। ঠিক আছে, এটা নিয়ে কোনো একদম কি প্যারা খাওয়ার কিছু নাই, তোমরা এটা নিয়ে কি খুব বেশি প্যারা খাবা না আর কি। আমার সাজেশন, এটা লেখার পর লিখলে হচ্ছে টি ডিগ্রি, এটা দেখো না তোমরা 0 ডিগ্রি হচ্ছে এইটা, তাহলে 1 ডিগ্রি হলে কত হবে, এটার সাথে যোগ হবে 1 ডিগ্রি। এটার পর তুমি ধরো এই লাইনে চলে আসছো, তাহলে 1 ডিগ্রি হলে 0 ডিগ্রি এটা, তাহলে 1 ডিগ্রি, বা তোমরা যদি চিন্তা করো এটা কিভাবে আসছে, এটা তাহলে লিখবা সুতরাং 1 ডিগ্রি হলে দেখো তো 1 উভয় পাশে 1 যোগ করলে, বা এইটাকে এভাবে লিখতে পারো, সুতরাং হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এই পাশে লিখলাম, তাহলে 273 কেলভিন। তারপর এই কথাটাকে বললাম, সুতরাং 1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 1 যোগ হয়েছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড 273 প্লাস 1 এত কেলভিন। তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পরম স্কেল অনুসারে মান হলো এটা। দেন এটাকে আবার এইভাবে বলতে পারো, আবার এটাকে টি দ্বারা প্রকাশ করা হয়, সুতরাং পরম স্কেলের তাপমাত্রা হলো টি কেলভিন। যে কোনো তাপমাত্রা, পরম স্কেলের যে কোনো তাপমাত্রা এটা, এবং এটা হচ্ছে ওই অনুসারে আর কি, এটা অনুসারে কনভার্ট হয়। তো এটা বললাম, শেষ তোমার ব্যাখ্যা। এগুলাকে সুন্দর করে গুছিয়ে তুমি তোমার ভাষায় লিখবা, তোমার মতো তুমি খাতায় অর্গানাইজ করবা। আমি হয়তো আমার লেখার মধ্যেও তো অর্গানাইজেশনে ভুল হইতে পারে, তোমরা আরো সুন্দর করে অর্গানাইজ করবা। আর কেউ যদি বলে স্যার স্কেলের চিত্র আঁকতে হবে, চাইলে এঁকে দিতে পারো, এখানে স্কেল যদি আঁকো তাহলে দুইটা এরকম স্কেল নিয়ে এঁকে দিতে পারো। ঠিক আছে, একে কিভাবে বলবা, সেলসিয়াস স্কেল দিবে, এটা সেলসিয়াস স্কেল, এটা হচ্ছে কি পরম স্কেল, এটা হচ্ছে পরম স্কেল বা পরম স্কেলের এটা হচ্ছে 0 কেলভিন, আর সেলসিয়াস স্কেল এটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এটা আসবা এখানে এই বরাবর হচ্ছে কি সেলসিয়াস স্কেল, এটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হবে 273 কেলভিন। তারপর এটাকে 100 ডিগ্রি সেলসিয়াস দেখাইতে পারো, এদিকে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস দেখাইতে পারো, আর এটা হবে তাহলে কত 373 কেলভিন। এই দুটো স্কেল এভাবে এঁকে দিলা তুমি সুন্দর করে, বই থেকে সুন্দর করে যদি কি বিভিন্ন স্কেল পারো সেগুলো এঁকে দিবা, তোমরা ড্রয়িংয়ে ভালো হলে আরো সুন্দর রাখতে পারবা। এই হচ্ছে হলো আমাদের ক নাম্বার কোশ্চেন ছিল। এবার তোমরা আবার হচ্ছে কেউ থার্মোমিটার যে স্কেলগুলো আছে সবগুলো করে দিও না, সব করা লাগবে না এখানে, হ্যাঁ। আর কেউ যদি চাও যে স্যার আমি বয়েলের সূত্রের গ্রাফ দেখাবো, তাইলে ওইটা দেখাতে পারো। এই মানে কয়ের প্রথম অংশে বয়েলের সূত্র যখন বিবৃত করছি, মানে হচ্ছে পরম তাপমাত্রা বা পরম শূন্য তাপমাত্রা আসার আগে, সের আগে তুমি হচ্ছে কি ওই বিবৃতির পর তারপর নতুন সূত্রটা লেখার পর সেখানে চাইলে তুমি গ্রাফটা দেখাতে পারো, ওইটা তোমার ব্যাপার। চলো এবার তাহলে আমরা খ নাম্বার সলিউশনে চলে যাই। এবার চলে আসো হচ্ছে হলো 2 নাম্বার খ নাম্বার সলিউশনে। খ নাম্বারে কি বলছে, গ্যাসের গতিতত্ত্ব স্বীকার্যগুলো লিখতে বলছে, এবং সেখানে কিন্তু তোমাকে বলছে হচ্ছে হলো এক অণু কার্বন ডাই অক্সাইড গ্যাসের কি করতে, গতিশক্তি নির্ণয় করতে। আমরা গতিশক্তির ব্যাপারটাতে আসতেছি, ওটা একটা বেশ ঝামেলার কাজ। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যসমূহ আমি এখানে লিখে রাখছি,
তোমরা যদি হাজারি স্যারের বইটা নাও, আমি সবসময় হাজারি স্যারের বই থেকে তোমাদেরকে সলিউশন করতে বলি। হাজারি স্যারের বইতে সুন্দর করে 6টা পয়েন্ট দেওয়া আছে, 6টা বা 7টা, 6টা দেওয়া আছে এবং 6টা পয়েন্টে সব কিছু চলে এসেছে। আমি 2টা পয়েন্ট বাড়িয়ে লিখেছি এবং এগুলো লিখেছি আমি হচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যারের বই থেকে। সবগুলো না, মানে আমি ওভারঅল অনেকগুলো বই কভার করার ট্রাই করেছি, মানে সবগুলো জিনিস যে হাজারি স্যারের বইতে মোটামুটি সবগুলো পয়েন্ট চলে আসে। তুমি যদি সুন্দর করে পড়ো তাহলে দেখবা যে ওখানে স্থিতিস্থাপকতা এবং অভিকর্ষ বলের প্রভাব, এই 2টা পয়েন্টও চলে আসে, আর এক্সট্রা লেখা লাগে না, এই 6টার মধ্যেই সব চলে আসে। তো তোমরা এই 6টার মধ্যে সব কিছু ব্যাখ্যা করে দিলেই হবে, এবং ব্যাখ্যা থেকে হাজারি স্যারের বই থেকে লিখবা বা যে কোনো বই থেকে তোমরা লিখতে পারো, তোমাদের চয়েস। তো এখানে গ্যাসের গতিতে প্রথম কথাটা হচ্ছে হলো গ্যাসের ক্ষুদ্রতম কণা বা গ্যাসের গঠন। গ্যাস, প্রত্যেক গ্যাসের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা রয়েছে, বা গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, এগুলোকে কি বলে? অণু বলে। এটা আমরা সহজে 1 নম্বর এটা জানি, এবং এটা তোমার ফিজিক্স বইতে 10ম অধ্যায়ে আছে, ফার্স্ট পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার 10ম অধ্যায়ে আছে, তুমি যে কোনো স্যারের বই নিলে সেখানে পাবা। গ্যাস অণুসমূহের আয়তন। গ্যাস অণুসমূহের আয়তন পাত্রের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য, যার কারণ হচ্ছে হলো কি, গ্যাসের অধিকাংশ আয়তনই ফাঁকা থাকে। এই কথাটা সুন্দর করে বই থেকে তুলে দিতে হবে। দেন অণুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাসের যে অণুগুলো আছে তাদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, এটা ব্যাখ্যা করে দেবা সুন্দর করে। এগুলো কিভাবে লিখবা, এটা পয়েন্ট দিয়ে তারপর সুন্দর করে এটাকে আন্ডারলাইন করে তারপর এটা সম্পর্কে বর্ণনা দিবা। এটা ঠিক প্রত্যেকটার ক্ষেত্রে সেম, এটাকে একটা পয়েন্ট, আমি শুধু পয়েন্টগুলো লিখে রেখেছি, তোমরা পয়েন্টগুলো লিখবা, দেন সেগুলোর ব্যাখ্যা দিবা। ঠিক আছে, অবশ্যই ব্যাখ্যা দিবা। দেন অণুর গতিশীলতা বা আন্তঃআণবিক সংঘর্ষ। দেখো, অণুগুলা বিভিন্ন দিকে ছোটাছুটি করে, প্রথম পয়েন্ট। দেন হচ্ছে হলো কি, তাদের মধ্যে সংঘর্ষ ঘটে, পরস্পর অণুর সংঘর্ষ ঘটবে, এবং অণুগুলো পাত্রের গায়েও সংঘর্ষ ঘটাবে, অর্থাৎ পাত্রের সাথেও ধাক্কা দিবে। পাত্রের মধ্যে রেখে দিলে অণুগুলো বিভিন্ন দিকে ছোটাছুটি করবে, তাহলে পাত্রের গায়েও ধাক্কা দিবে। এই কথাগুলো বলা আছে তোমার বইতে। দেন এখানে একটা সংঘর্ষ থেকে আরেকটা সংঘর্ষের মধ্যবর্তী যেই দূরত্বটা, সেটাকে বলা হয় গড়মুক্ত পথ। এটা তুমি অ্যাড করে দিতে পারো, না হলে গড়মুক্ত পথটাকে তুমি আলাদা করে অ্যাড করতে পারো। সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে পরে কিন্তু আলাদা অ্যাড করছে। যাই হোক, তোমরা এটার মধ্যে বলে দিবা। এটা কোথায় আছে? হাজারি স্যারের বইতেও সুন্দর করে বলা আছে, বা তুমি এটা নিজেই অ্যাড করে দিতে পারো। দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বকে কি বলে? গড়মুক্ত পথ। যতগুলো মোট সংঘর্ষ, সবগুলো সংঘর্ষের এভারেজে গড় যেই দূরত্ব, সেটা হচ্ছে গড়মুক্ত পথ। এটা ফিজিক্স ফার্স্ট পেপার বইতে খুব বড় করে গড়মুক্ত পথ নিয়ে অনেক আলোচনা আছে। তো তোমরা এখানে যেহেতু কি শুধু স্বীকার্যগুলো হালকা পাতলা ব্যাখ্যা করবা, তাহলে তুমি এটার ব্যাখ্যাটা সুন্দর করে এখান থেকে দিবা। দেন সময়, দেখো কি বলবা বলতো? সময় হচ্ছে হলো এখানে কি খুবই নগণ্য। সময় হচ্ছে হলো কি, এদের মধ্যে সংঘর্ষ ঘটে। তো কথা হচ্ছে হলো তোমার এই যে সংঘর্ষ, দুইটার মধ্যে যে সংঘর্ষটা ঘটে, এই সংঘর্ষের টাইমটুকু, মানে ধাক্কা লাগার টাইমটা, ধাক্কা লেগে তো আবার আলাদা হয়ে যাবে, যেই টাইমটাতে ধাক্কা লাগে এটা খুব ছোট, খুব ছোট। আবার এরপরে আবার একই অণু আরেকটা ধাক্কা খাইতে গিয়ে যে সময়টা লাগবে, এটা তুলনামূলক একটু বড়। তার মানে কি, একই অণু সংঘর্ষকালীন সময়টা, সংঘর্ষের যেই সময়টা, ওইটা অন্য নতুন করে আরেকটার সাথে গিয়ে সংঘর্ষ হওয়ার আগ পর্যন্ত যেই সময়টা, এতটুকু, এটার তুলনায় এই সংঘর্ষকালীন সময়টা হচ্ছে ক্ষুদ্র। এই কথাটা ব্যাখ্যা করতে হবে তোমাকে, সময়টাও এখানে উল্লেখ করে দিবা। তাইলে এগুলার এক্সট্রা পয়েন্ট আনা লাগবে না, তাইলে এটার মধ্যেই চলে যাবে। গ্যাসের চাপ। গ্যাসের চাপ কি? গ্যাস অণুসমূহ একক ক্ষেত্রফলের উপর, মানে পাত্রের একক ক্ষেত্রফলের উপর যেই পরিমাণ বল ক্রিয়েট করে, সেটাই হচ্ছে গ্যাসের চাপ। আমরা জানি P ইকুয়াল টু হচ্ছে কি F/A। তো সেখান থেকে পাত্রের একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করে গ্যাসের অণুগুলা, সেটাই হচ্ছে হলো ওই গ্যাসের চাপ। এটাও সুন্দর করে তোমাকে ভালোভাবে ব্যাখ্যা করে দিতে হবে, একটু কথাগুলো বলতে হবে, গুছাই বলতে হবে। আমি লিখে দিচ্ছি না এই কারণে, তোমরা হুবহু আমি যাই লিখে দেবো তাই তুমি করে দিবা, তাহলে এটা একটু ভুল, এটা সঠিক প্রসেস না। তারপর হচ্ছে গ্যাসের গতিশক্তি। গ্যাসের গতিশক্তি এই জিনিসটা তোমার কি, গ্যাস যেহেতু কি ছোটাছুটি করে, খেয়াল করো, গ্যাসের অণুগুলা যেহেতু ছোটাছুটি করে, তাইলে সেখানে অবশ্যই গ্যাসের অণুগুলার কি আছে? গতিশক্তি থাকবে। তাইলে সেই গতিশক্তিটা কি, সেটাও তোমরা কি ক্লসিয়াসের যে সমীকরণটা আছে সেটা লিখে দিবা। ঠিক আছে, আমার মনে হয় এটা কি কারো এই ব্যাপারে দ্বিমত থাকার কোনো সুযোগ নাই, এবং সেটা প্রত্যেকটা বইয়ে আছে। দেন অভিকর্ষ বলের প্রভাব। এখানে এই দুইটা পয়েন্ট হচ্ছে হলো বেসিক্যালি এই যে এখানকার যেই অণুর গতিশীলতা আছে বা আন্তঃআণবিক সংঘর্ষ আছে, এখানের মধ্যে অ্যাড করে দিতে পারো। অর্থাৎ গ্যাসের যেই অণুগুলোর যে গতিশীলতা আছে বা যেই এখানে ওদের যে বল প্রয়োগ আছে, সেটার মধ্যে অভিকর্ষ বলের কোনো প্রভাব
নেই, এই পয়েন্টটা দিয়ে সুন্দর করে সেটা ব্যাখ্যা করে দিবা। এগুলো সবগুলো প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা এক একটা কি পয়েন্ট, এবং পয়েন্টের মধ্যে এই ডাটাগুলো ইনক্লুড করতে হবে। তাদের গতিশীলতার কথা বলতে হবে, সংঘর্ষের কথা বলতে হবে, গড়মুক্ত পথের কথা বলতে হবে, সময়ের কথা বলতে হবে, এই জিনিসগুলো থাকতে হবে। আলাদা আলাদা পয়েন্ট করলে এগুলো কিন্তু 14টা পয়েন্ট হয়, মানে আমাদের সঞ্জিত কুমার গুহ স্যারের বই অনুসারে 14টা পয়েন্ট হয়, কিন্তু আমরা এগুলাকে একই সাথে নিয়ে আসছি, বা বইগুলোতে একইভাবে লেখা আছে বলে তোমাকে এখানে অনেক কিছু বাদ দেওয়ার সুযোগ নাই, ঠিক আছে? এখানে এই তথ্যের মধ্যে যা আছে সবগুলো ডাটা চলে আসতে হবে। এই জন্য হাজারি স্যারের বই থেকে যেই সব ডাটা পাবা তুমি এই তথ্যের মধ্যে সবগুলা তুলতে হবে। স্থিতিস্থাপকতা, এই যে এখানে অণুগুলোর মধ্যে যে সংঘর্ষ ঘটে একটার সাথে আরেকটার, এই সংঘর্ষগুলো স্থিতিস্থাপক। এর মানে কি? এর মানে হচ্ছে হলো এদের শক্তি কনভার্ট হয় না। শক্তি কি হয় না? কনভার্ট হয় না, মানে শক্তি আগে সংঘর্ষের আগে যা ছিল সংঘর্ষের পরেও তাই থাকবে। বেসিক্যালি এদের মধ্যে শক্তি অন্য কোনো কিছুতে রূপান্তরিত হয়ে যায় না, অর্থাৎ স্থিতিস্থাপকতা মেনটেইন করে। এই হচ্ছে হলো গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যসমূহ, এগুলো সুন্দর করে তুমি লিখবা। এবার আসো স্যার এটার দ্বিতীয় পার্ট যেটা, এবার চলে আসো হচ্ছে হলো আমাদের মানে এটার এই কোশ্চেনটার মানে দ্বিতীয় পার্টটা, এসটিপিতে এক অণু হচ্ছে হলো কার্বন ডাইঅক্সাইডের গতিশক্তি বের করতে বলছে। ভাই এটা নিয়ে গোলমাল লাগবে, যুদ্ধ লাগবে, আমি আগেই তোমারে বলে দিচ্ছি। সো এটার ব্যাপারে আনসার করার জন্য খুব ভেবেচিন্তে আনসার করবা, এবং হচ্ছে হলো কি তোমাদের কলেজের স্যারের সাথে অনেক বেশি কনসাল্ট করা ট্রাই করবা, উনি যেটাকে কারেক্ট বলবেন সেটা। এখানে এক অণু কথাটা বলেই তো ঝামেলা পাকাইছে। দেখো, এক মোল গ্যাসের বা এন মোল গ্যাসের জন্য, এন মোল গ্যাসের জন্য যদি আমাদেরকে গতিশক্তি বাইর করতে বলে এন মোলের জন্য, তাহলে 3/2 nRT এটা সূত্র। আর যদি গড় গতিশক্তি বলে বা একটি অণুর গড়, বা হচ্ছে হলো কি গড় অথবা একটি অণু বলে, একটি অণুর গতিশক্তি বলে গতিশক্তি, তাইলে হচ্ছে হলো এটা ইকে ইকুয়াল টু 3/2 আমাদের যে অ্যাভোগাড্রোর সংখ্যা ইন্টু হচ্ছে হলো আরটি। এটা অ্যাভোগাড্রোর সংখ্যার পরিবর্তে তোমরা যদি কেউ বলো যে স্যার এটা না করে আমরা কি দিয়ে করব, 3/2 কেটি দিয়ে করব, বোলজম্যান ধ্রুবক দিয়ে করব, স্যার এটা দিয়ে করা যাবে? অবশ্যই করা যাবে, ঠিক আছে? 3/2 কেটি যেটা আছে বোলজম্যান ধ্রুবক দিয়ে ওইটা দিয়ে করা যায়, তবে এটা ফিজিক্সের জন্য প্রযোজ্য, ফিজিক্স থেকে ফিজিক্সেরটা এখানে অ্যাপ্লাই না করাই ভালো। কিন্তু বিভিন্ন বইয়ে কিন্তু বলেই দেওয়া আছে বোলজম্যান ধ্রুবক এবং এটার সম্পর্ক হচ্ছে হলো 1/na, অর্থাৎ এই যে বোলজম্যান ধ্রুবক যেটা আছে সেটা ইকুয়াল টু হচ্ছে 1/ অ্যাভোগাড্রোর সংখ্যা, এই জিনিসটা বলাই আছে। সো তুমি চাইলে কিন্তু ইউজ করতে পারবা, তারপর আমি এটাকে মানা করব, করলে এই দুইটার যে কোনোটা একটা করবা। এখন কথা আসো, এই দুইটার একটা মানে হচ্ছে কোনটা খাটবে সেটার উপর ডিপেন্ড করছে। স্যার এক অণু বলতে আসলে আমরা কি বুঝি? এক অণু এটা খুবই কনফিউশনাল। আমার একবার মনে হচ্ছে এক অণু মানে হচ্ছে হলো কি একটি অণু, একটি অণু। আবার একবার মনে হচ্ছে এক অণু মানে হচ্ছে হলো 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু। এই 1 গ্রাম অণু মানে হচ্ছে হলো 1 মোল। যদি এটা ধরি তাহলে সূত্র হবে এটা, যদি এটা ধরি তাহলে সূত্র হবে এটা। এখন কোনটা ধরতাম তোরা ক, তোরা বল যে কোনটা ধরতাম স্যার। এখন কত হচ্ছে এমনভাবে কোশ্চেনটা করছে যে আসলে কোনোটা ধরার কোনো মানে কি আমি পাচ্ছি না। তবে এক অনুমানই যেহেতু গ্রাম অণু উল্লেখ করে নাই, আমাদের স্যাররা বিজ্ঞজন যারা কোশ্চেন করেছেন তারা যেহেতু কি করেছেন আমাদের মানে কোশ্চেন করেছেন গ্রাম অণু বলে দেয় নাই, তাই মনে হয় হয়তো গ্রাম অণু না ধরে একটি অণু ধরেই করা উচিত আর কি। তবে কেউ যদি বলে যে আমি এক অণু সমান 1 গ্রাম অণু বুঝতেছি, অর্থাৎ 1 মোল বুঝতেছি, অর্থাৎ আমি এন এর মান বুঝতেছি 1, তাহলে সুতরাং ইকিউ ইকুয়াল টু কি 3/2 ইন্টু হচ্ছে হলো কি আরটি, এটা দিয়ে করে ফেলবো। 3/2 ইন্টু হচ্ছে হলো কি আর এর মান 8.31 ইন্টু হচ্ছে হলো টি 273 কেলভিন। এসটিপিতে বলছে, এসটিপিতে হচ্ছে টি হচ্ছে কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 273 কেলভিন। এটা বসাই দিলাম স্যার, এটা থেকে জুলে বের করলাম 3409 বা কত জুল আসে। এটা তো হয়ে গেল, গ্রাম অণু ধরলে হয়, কিন্তু কোশ্চেনটার প্যাটার্নটাতে এক অণু বলে দেওয়াতে আসলে এখানে ঝামেলা। কিন্তু তো এক অণু বলতে যেমন ধরো তোমরা যদি অক্ষরপত্র পাবলিকেশনের যে বইটা আছে সেই পাবলিকেশন ওই বইটাতে তোমরা যদি খেয়াল করো, এখন ওখানে বলেই আছে যে এক মোল পদার্থ বা এক মোল যৌগ ইকুয়াল টু হচ্ছে 6.02, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা সমান 10⁻23 অণু। এত টি অণু কথাটা বলা নাই, এত অণু মানে এত অণু বললেই এত অণু মানে হচ্ছিল প্রতি মোলে এত অণু, বা হচ্ছিল বলছে হচ্ছিল এভাবে বলছে ওই জায়গায় যে
Na ইকুয়াল টু হচ্ছে এত অণু পার মোল, অর্থাৎ প্রতি মোলে এতগুলা কি আছে, অণু আছে, এত অণু আছে। এখন এখানে কিন্তু টি নাই, এই জায়গাটাতে টি নাই, এই জায়গাটাতে এখন আর টি নাই কিন্তু বইটাতে, ঠিক আছে। বিভিন্ন বইয়ে এটা, অনেক বইতে, ম্যাক্সিমাম বইতে লিখছে যে কি 1 মোল পদার্থ সমান এত টি অণু বা এত সংখ্যক, এই কথাটা বলছে। তো এখন যেহেতু গ্রাম অণু বলে দেয় নেই, আমার যুক্তিটা হচ্ছে হলো এত টি বলুক আর এত অণু বলুক, এক অণু বলছে মানে আমরা গড় যেটা গতিশক্তি, গড় গতিশক্তি বা একটি অণুর গতিশক্তি, এটা বের করা মনে হয় বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। তবে কেউ যদি কোনো স্যার যদি তোমাদেরকে বলেন যে এইভাবে, তাহলে আমি খুব বেশি ডিসএগ্রি করি না। কারণ হচ্ছে আমি নিজেই এটার ব্যাপারে অনেক চিন্তা ভাবনা করলাম যে অণু বলতে গ্রাম অণু, আমরা এক অণু, এক গ্রাম অণু, এক অণু, একটি অণু। তো এটা নিয়ে একটু তো কনফিউশন হয়, তোমাদের কলেজের স্যার যেটা বলবেন সেটার পক্ষে যাবা তোমরা। তবে আমি তোমাদেরকে বলবো তোমরা এটা দিয়ে করো, যে এক অণু বলতে একটি অণু ধরে করার জন্য, তাহলে এটা না করে এটা করিও না তোমরা, হ্যাঁ। এটা না করে এখান থেকে, সুতরাং ইকে ইকুয়াল টু কী হবে বলো তো, ইকে ইকুয়াল টু 3/2 এন এ কত 6.02 ইন্টু 10⁻23 ইন্টু হচ্ছে হলো কি আর টি, আর কত 8.31, আর টি কত 273 কেলভিন। অবশ্যই এগুলো গিভেন ডাটা লিখে নিবা যে এসটিপিতে এটা কত। তাহলে এটা যদি করি আমি, দেখো 6.02 ইন্টু 10⁻23, হ্যাঁ, ইন্টু হচ্ছে হলো 2, এটা 3 ইন্টু হচ্ছে হলো 8.31। আমি তোমাদের চেয়ে মূর্খ, বুঝছো, ক্যালকুলেটর চালাইতে আমার অনেক টাইম লাগে। আমার ওই ক্যালকুলেটরটা হচ্ছে একটু করে নষ্ট হয়ে গেছে, একটু করে মানে অনেক করে। সেটা হচ্ছে 2 ইন্টু 6.02 ইন্টু 10⁻23। এটা ভাগ করলে আমার আসতেছে হচ্ছে হলো এটার আনসার 5.65 ইন্টু 10⁻21 জুল আনসার। এটা প্রতি অণুতে আমার এত জুল করে শক্তি আছে, প্রতি অণু, এক অণুতে, এক অণু কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে। কার্বন ডাইঅক্সাইড বলো যেই বলো, যেটা যখন তোমার 1 মোলের হিসাব আসে, সকল গ্যাসের 1 মোলের মধ্যে কিন্তু দেখো একটি অণুর মধ্যে সেম পরিমাণ শক্তি থাকে। এখানে কি কার্বন ডাইঅক্সাইডের কোনো চিহ্ন আছে? কোনো চিহ্ন নাই, কার্বন ডাইঅক্সাইডের ভরটা কিচ্ছু কাজে লাগে নাই। তার মানে সকল গ্যাসের একটি অণুর মধ্যে এই পরিমাণ শক্তি থাকে। আবার 1 মোল গ্যাস যদি চিন্তা করো, সকল গ্যাসের 1 মোলের মধ্যে কিন্তু এতটুকু শক্তি থাকে। দেখো তোমরা নির্ণয় করে, কারণ এখানে কোনো টেম্পারেচারটাই ফিক্সড থাকতে হবে, একই টেম্পারেচার অবশ্যই, কিন্তু কারণ এখানে ভরের কোনো কাজ নেই। কিন্তু যদি সেটা 2 গ্রাম, 3 গ্রাম, 4 গ্রাম, 5 গ্রাম হতো, তাহলে গ্রামের কথা বলে দিলে অবশ্যই এটা দিয়ে বের করে নিয়ে আসতে হতো, N=W/M। এটা দিয়ে তুমি আগে মোল সংখ্যাটা বের করে এনে এখানে বসাতা। যদি বলতো 5 গ্রামের মধ্যে বা 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কত, মানে 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তি কত, তখন আর কি, এটা কথা বুঝতে পারছি। তো এটা 1 মোলের জন্য, 1 গ্রাম অণুর জন্য এই সূত্রটা, বা n মোলের জন্য n গ্রাম অণুর জন্য, বা হচ্ছে হলো যদি বলি আমরা 10 গ্রাম, 50 গ্রাম, যত গ্রামের কথা বলবে তখন মোলে কনভার্ট করে এনে এখানে করা যায়। বাট যখন গড় গতিশক্তি বলে বা একটি অণুর গতিশক্তি বলে, তখন হচ্ছে হলো এটা। এখন আমাদের প্রশ্নে বলছে 1 অণু কার্বন ডাইঅক্সাইড। এখন 1 অণু বলতে 1 গ্রাম অণু বুঝাইছে নাকি একটি অণু বুঝাইছে, এটা নিয়ে দ্বন্দ্ব। তো তোমাদের স্যার, কলেজের স্যার যেটার পক্ষে রায় দিবেন তার সাথে কনসাল্ট করা ট্রাই করো, উনি যেটা বলবেন সেটাকেই কি তোমরা আনসার হিসেবে গ্রহণ করবে, এবং তোমরা যেটা তোমাদের ভাষায় মনে হবে যে কি স্যার আমার কাছে এটা লজিক্যাল মনে হয়, এটা উত্তর করবা। আমি এখানে তোমাদেরকে কি কোনো দ্বন্দ্ব দিতে চাই না, বা হচ্ছে হলো কি আমার একক ডিসিশন দিতে চাই না। এক এক কলেজের স্যার এক এক রকম সিদ্ধান্ত দিতে পারেন, এই ক্ষেত্রে তোমরা হয়তো কি কনফিউজড হয়ে যেতে পারো। তো আমার কাছে বেশি লজিক্যাল মনে হয় এই যে এটা মানে কি 1 অণুর জায়গায় আমরা কি একটি অণু কল্পনা করে বা একটি অণু চিন্তা করে এটা দিয়ে করতে পারি, আমার কাছে বেশি লজিক্যাল, তুলনামূলক মনে হয়। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা কি পরেরটা সলভ করি। এটা খ নাম্বার চলে গেল, এবার গ নাম্বার। এবার চলে আসো গ নাম্বারে। গ নাম্বারে বলছে হচ্ছে স্থির তাপমাত্রা একটা সিলিন্ডারের মধ্যে, 1 লিটার আয়তনের একটা সিলিন্ডারের মধ্যে 1 ATM চাপে 400 ml কার্বন ডাইঅক্সাইড, 750 mm Hg চাপে, পারদ চাপে, আর 500 ml নাইট্রোজেন ডাইঅক্সাইড, 103.64 কিলোপ্যাসকেল চাপে 600 ml মিথেন রাখছে। 103.64 কিলোপ্যাসকেল চাপে 100 ml মিথেনই রাখছে। তাহলে এবার আসো, এইটার বলছে হচ্ছে মোল ভগ্নাংশগুলো নির্ণয় করতে।
এই যে পাত্রটা আছে এটার মধ্যে মোল ভগ্নাংশ কি করতে হবে, প্রত্যেকের মোল ভগ্নাংশ বের করতে হবে, মোল ভগ্নাংশ বের করতে হবে প্রত্যেকটার। মোল ভগ্নাংশ বের করতে গিয়ে ওখানে নির্দেশনাতে দেওয়া আছে কি কি হিসাব আনতে হবে, মোট চাপ বের করতে হবে, আংশিক চাপ বের করতে হবে, এরকম। তো আগেই তোমরা যদি লিখে ফেলো, দেখো দেওয়া আছে এই ডাটাগুলো লিখলা কোনটা কতটুকু দেওয়া আছে, দেন আমরা জানি মোল ভগ্নাংশ ইকুয়াল টু কি বলো তো, আচ্ছা আমরা জানি আংশিক চাপ ইকুয়াল টু, এখান থেকে লিখো আংশিক চাপ ইকুয়াল টু হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তো আমরা যদি সামহাও আংশিক চাপ এবং মোট চাপ এগুলো বের করে ফেলতে পারি তাহলে মোল ভগ্নাংশ প্রত্যেকটা বের করতে পারবো। এবং আংশিক চাপ বের করার আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে হলো কি ডাল্টনের আংশিক চাপের সূত্র ওখানে দেখছো তোমরা, সেটা হচ্ছে হলো যদি আমরা বলি, দেখো সবাইকে আবারও বলছি একটা জিনিস, এই যে এখানে প্রেসারগুলা, এই প্রেসার এটাকে P1 দিলা, হ্যাঁ এটা P1 দিলে, এটা V1 দিছো, এটা P2 দিছো, এটা V2 দিবা, এটা P3 দিবা, এটা V3 দিবা। ভিগুলা একই এককে আছে, কোনো সমস্যা নাই, তাহলে ঝামেলা টামেলা খুব একটা হবে না কোথাও। কিন্তু তোমার চাপগুলা ভিন্ন ভিন্ন এককে আছে, সবগুলা চাপকে তোমার কনভার্ট করে নিতে হবে আগে। তাহলে কিভাবে কনভার্ট করবা, P1 এটা 1 ATM এ আছে, সবগুলোকে আমি 1 ATM এ নিয়ে আসবো। আমি মোট চাপে আংশিক চাপ এবং মোট চাপ সব ATM এ বের করবো অ্যাটমসফেরিক প্রেসারে। তোমরা P2 যেটা আছে 750 mm এই জি, যেটা এটাকে তুমি 760 দ্বারা ভাগ করলে তোমার কিন্তু কোথায় চলে যাবে বলো তো, ATM এ চলে যাবে। তাহলে এটা কত আসে তোমরা আগে ক্যালকুলেটরে বের করে ফেলো, 750 ভাগ হচ্ছে হলো 760, এটা আসবে হচ্ছে 0.9869 ডিরেক্ট দিয়ে দিলাম, হ্যাঁ 69 বা হচ্ছে হলো এটা যদি বলি 0.98987, এই এত ATM। দেন হচ্ছে P3 কাটটা, এটা হচ্ছে 103.64 কিলো প্যাসকেল আছে, এটাকে 101.325 কিলো প্যাসকেল দ্বারা ভাগ করলে এটা কিন্তু ATM এ চলে আসবে, তাও আমরা জানি। এগুলোকে সবাইকে আগে কনভার্ট করে নিতে হবে, ভাগ হচ্ছে হলো 101.325 এবং এটা আসছে 1.023 ATM। আমার কাছে ATM এগুলো আসলো, তোমাদের দশমিকের এদিক ওদিকের কারণে সামান্য এদিক ওদিক নিতে পারো, ওটা কোনো ম্যাটার না। এরপর এগুলো এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা সবগুলোর মোল ভগ্নাংশ বের করব। তো আগে আমরা সবগুলোর আংশিক চাপ বের করতে পারি, কিন্তু যেরকম মিক্স একটা সিলিন্ডার যদি মিক্স করো তাহলে সেক্ষেত্রে তোমার প্রত্যেকটা, ধরো যদি তুমি বলো যে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ, কার্বন ডাইঅক্সাইডের কি আংশিক চাপ, এটা কিভাবে হবে, P অফ CO2 এভাবে লিখতে পারি। এটা হবে হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইডগুলোকে আমরা P1 ধরছি, V1 ধরছি, তাহলে উপরে হবে P1 V1 তার আয়তন এবং চাপের গুণফল, এবং নিচে হচ্ছে মোট আয়তন। এবার আসো মোট আয়তন, যেটা অনেকের কাছে V1 V2 V3 মনে হবে, কিন্তু কথা হচ্ছে এটা বসানো যাবে না, যেই পাত্রের মধ্যে আছে ওই পাত্রের আয়তনটা বসাতে হবে, তিনটা যোগ করলে কিন্তু ওভারঅল বেশি হয়ে যাবে। দেখো এটা হচ্ছে 1100 ml, মানে 1.5 লিটার হয়ে যাবে তখন, কিন্তু 1.5 লিটার এটা বসানো যাবে না, এটা বসাইতে হবে V, পাত্রের আয়তনের সমান 1 লিটার, এক যেই সিলিন্ডার রাখছো ওই সিলিন্ডারেরটা, তাহলে এবার আসবে ঠিকঠাক মতো। তাহলে তুমি চিন্তা করো 1 লিটার, তাহলে এবার আসো কাহিনী তো আবার হয়ে গেল, তুমি বলবা আয়তন হচ্ছে এটা 1 লিটারে দেওয়া আছে, তাহলে আমাদের ভিগুলোও লিটারে নিয়ে যাওয়া উচিত না, কারণ সবই তো একই এককে হইতে হবে। তাহলে তোমরা ভিগুলোকেও কনভার্ট করে ফেলো, ভি ইকুয়াল টু হচ্ছে 400 ml না, 400 ml যেটা সেটা 0.4 লিটার, তারপর V2 আসবে কত 0.5 লিটার, তারপর হচ্ছে V3 এটা 0.6 লিটার। এই জিনিসগুলোকে তোমরা এভাবে কনভার্ট করে নিও, কিন্তু এই জিনিসগুলো সব কনভার্ট করা লাগবে, এগুলো না হলে হবে না, ঠিক আছে। এবার আসো এটা P1 কত, P1 আমরা জানি 1 ATM, V1 কত 0.4, তারপর মোট হচ্ছে 1 লিটার, তাহলে এটা হচ্ছে হলো কত আসবে বলো তো আংশিক চাপটা, আংশিক চাপ আসবে 0.4 ATM। তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে গেল, কার্বন ডাইঅক্সাইড আংশিক চাপ বের হয়ে গেল, আমাদেরকে নির্দেশকেও বলে দিয়েছে আংশিক চাপ বের করতে হবে। দেন হচ্ছে আমরা কাটটা বের করব, NO2 এর আংশিক চাপ, NO2 এর আংশিক চাপ, তোমরা ডট ডট ভুলেও দিবা না, ডট দিবা না ভুলেও না, ঠিক আছে। P অফ NO2 আমি দিছি কাজ বা ভিডিও কমানোর জন্য, P2 V2 ডিভাইড বাই হচ্ছে V, তাহলে P2 কত, P2 হচ্ছে 0.987 ইন্টু হচ্ছে V2 কত, V2 হচ্ছে 0.5 ডিভাইড বাই হচ্ছে 1 লিটার। তাহলে আমরা এখান থেকে যদি গুণ করি তাহলে ক্যালকুলেটরে কত পাবো, এখানে আমরা ক্যালকুলেটরে করলে 0.987 ইন্টু হচ্ছে 0.5, এবং এটা পাইলাম হচ্ছে 0.4935 এত ATM। তাহলে আমাদের হয়ে গেল কার,
এই যে NO2 এর আংশিক চাপও পেয়ে গেলাম। সুতরাং এবার ফাইনালি সুতরাং দিতে পারো সবগুলো, সুতরাং বা এখন দিয়ে তোমরা লিখতে পারো যেভাবে লিখো। সুতরাং এবার লাস্ট হচ্ছে কার, মিথেনের CH4 এর আংশিক চাপ। এত আংশিক চাপ তুই বলবো একটাতে ডট দিচ্ছেন আবার দিচ্ছেন না যে, এমনিতেই পি অফ হচ্ছে হলো কি CH4, আংশিক চাপ হবে এবার কি P3V3 ডিভাইড বাই ভি। P3 কত, P3 হচ্ছে 1.023 ইন্টু V3 কত, V3 হচ্ছে 0.6 ডিভাইড বাই হচ্ছে মোট 1 লিটার। তাহলে এবার আসি দেখি এটা কত, 1.023 ইন্টু হচ্ছে 0.6 ডিভাইড 1.0638 এত এটিএম। তাহলে আমরা প্রত্যেকের কি পেয়ে গেছি, আংশিক চাপ পেয়ে গেছি। এবার ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে মিশ্রণের মোট চাপ ইকুয়াল টু হবে কি বলতো, ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে মিশ্রণের মোট চাপ হবে হচ্ছে হলো তাদের ওই মিশ্রণে যে উপাদানগুলো আছে তাদের আংশিক চাপের কি বলতো যোগফলের সমান। তাহলে এখন আমাদের এই ডাল্টনের আংশিক চাপ সূত্রটা আমরা কি করব, আংশিক চাপ সূত্র থেকে মোট প্রেসারটা বের করে ফেলো। তাহলে বলতো কি হবে বলতো, আমি যদি আংশিক চাপগুলো একটু এখানে লিখে রাখি, লিখে তারপর করি। হ্যাঁ, 0.4 ATM আমার বোর্ড ছোট তো, পি অফ NO2 হচ্ছে কত 0.4935 এত এটিএম। দেন হচ্ছে পি অফ হচ্ছে CH4 মিথেনেরটা হচ্ছে আংশিক চাপ হচ্ছে কত 0.6138 এত এটিএম। তাহলে আমরা এবার লিখতে পারি কি বলতো, ডাল্টনের আংশিক চাপ সূত্র হতে পাই। সুতরাং আমরা জানি ডাল্টনের আংশিক চাপ সূত্র হতে বা ডাল্টনের আংশিক চাপ সূত্র হতে পাই, ডাল্টনের আংশিক চাপ সূত্র হতে পাই, ডাল্টনের আংশিক চাপ সূত্র হতে পাই কি বলবো বলতো, ডাল্টনের আংশিক চাপ সূত্র হতে হচ্ছে কি মিশ্রণের মোট চাপ, মিশ্রণের মোট চাপ, মোট চাপ ইকুয়াল টু হচ্ছে হলো কি উপাদানগুলোর আংশিক চাপের সমষ্টি। তাহলে ডিরেক্ট লিখে ফেলবা মোট চাপ P ইকুয়াল টু P অফ CO2 প্লাস P অফ NO2 প্লাস P অফ হচ্ছে হলো কি CH4। তাহলে এগুলো যোগ করে দাও, 0.4 প্লাস হচ্ছে 0.493, এটা কত লিখছি আমি নিজেই আমার লেখা বুঝতেছি না, মনে হয় 35 মনে হয় না, 35 প্লাস হচ্ছে হলো কত 0.6138 এত এটিএম। তাহলে ডিরেক্ট এত এটিএম এ কত আসে, ক্যালকুলেটর আমি মেরে দিই, 0.4 প্লাস হচ্ছে হলো 0.4935 এবং এটা আসতেছে আমার হিসাব অনুযায়ী 1.5073 ATM। এটা হচ্ছে মোট চাপ। তাহলে আমাদের নির্দেশকে যে আংশিক চাপ এবং মোট চাপ বের করতে বলছে আমরা সেটাও করলাম। এবার আসো সুতরাং ওই যে সূত্র অনুসারে লিখছি, সুতরাং কার্বন ডাই অক্সাইডের মোল ভগ্নাংশ কত হবে বলতো, মোল ভগ্নাংশ হচ্ছে আংশিক চাপ বাই মোট চাপ, আংশিক চাপ বাই হচ্ছে কি মোট চাপ, ওই সূত্রটা হতে মোট চাপ। তাইলে এবার কত আসবে বলতো, আংশিক চাপ কত এটার, আংশিক চাপ এই যে P অফ CO2 ডিভাইড বাই হচ্ছে P। আজকে তোমাদের ভিডিওটা একটু সন্ধ্যার দিকে করছি, এই কারণে হচ্ছে এখন ঈশান নামাজের কারণে এই কয়েকবারই হচ্ছিল তোমাদের ভিডিওতে পজ করতে হলো, মানে বন্ধ করে আবার করতে হচ্ছে। যাই হোক তোমরা একটু কি অসামঞ্জস্যতা দেখলে হচ্ছে কি জিনিসটা বুঝে নিতে হবে। আংশিক চাপ থেকে এখন আমরা মোল ভগ্নাংশ বের করছি। তাহলে P অফ এটা কত, P অফ কার্বন ডাই অক্সাইড দেখো তো 0.4 ATM, আর নিচে হচ্ছে কত মোট হচ্ছে হলো কত 1.5073 ATM। তাহলে মোট চাপ এখানে আমাদের এটা আসতেছে হচ্ছে হলো কত 0.4 ভাগ হচ্ছে 1.5073। তাহলে এখান থেকে এটা আমাদের আসবে হচ্ছে কত 0.27 আসতেছে, 27 মানে 0.2653 আসে আর কি, 0.2653 এত আসে। এত মোল হবে, এটা মোল ভগ্নাংশ বলছে, মোল ভগ্নাংশ। এখান থেকে মোল ভগ্নাংশ হচ্ছে দুইটা মোলের অনুপাত, উপস্থিত মোল ডিভাইড বাই হচ্ছে মোট মোল। তাইলে এখানে আমরা মোল ভগ্নাংশ কোনো একক লিখবো না, মোল ভগ্নাংশে কোনো একক নাই। দেন হচ্ছে হলো কার বলতো, তারপর বের করতে হবে আমাদের, সুতরাং NO2 এর আমি ডট দিচ্ছি, তোমরা ডট দিবা না, ঠিক আছে। এটাকে তোমরা চাইলে কিন্তু এই মোল ভগ্নাংশকে কিভাবে লিখতে পারো বলো তো, আচ্ছা মোল ভগ্নাংশ এভাবে লিখো, মোল ভগ্নাংশ থাকো কিভাবে। দেন এটা হচ্ছে হলো কি মোট এই NO2 এরটা হচ্ছে হলো আংশিক চাপ কত হবে P অফ NO2, আমি ডাইরেক্ট লিখে ফেলতে পারি P অফ NO2 ডিভাইড বাই P অফ NO2 হচ্ছে 0.4935 ডিভাইড বাই হচ্ছে হলো কত 1.5073। তাহলে এটা কত বলো তো 0.4935 ভাগ হচ্ছে হলো 1.5073। তাহলে আমি এখানে দিয়েছি কিনা, ওকে এটা আসতেছে হচ্ছে হলো 0.3274। তাহলে এত
দেন সুতরাং হচ্ছে কাটটা করব বলেন তো, তারপর স্যার CH4 এর মূল ভগ্নাংশ বের করব। তাহলে এটার P অফ CH4 ডিভাইড বাই মোট P, দেন হচ্ছে সেটা কত আসবে মূল ভগ্নাংশটা, সেটা দেখতে পাচ্ছি 0.6138 ডিভাইড বাই হচ্ছে 1.5073। তাহলে এটা কত আসে লাস্টে 0.6138 ডিভাইড বাই হচ্ছিল 1.5073, 0.4072। তাহলে আমাদের লাস্টে এই আনসার হবে হচ্ছে এগুলো হচ্ছে মূল ভগ্নাংশ। আমাদেরকে প্রশ্নে নির্ণয় করতে বলছে মূল ভগ্নাংশ, নির্দেশকে বলছে আমাদেরকে আংশিক চাপের মাধ্যমে আংশিক চাপ বের করতে হবে, মোট চাপ বের করতে হবে, ওইটার মাধ্যমে এগুলা করতে হবে। ধারাবাহিকভাবে তোমরা এটাকে সমাধান করে দিবা। দেন লাস্টে ফাইনালি হচ্ছে এখানে কি তোমরা নিচে সুন্দর করে বলে দিবা এটা হচ্ছে কি এটার আংশিক মূল ভগ্নাংশ এত, এটার মূল ভগ্নাংশ এত, এটার মূল ভগ্নাংশ এত। দেন হচ্ছে ঘতে আমাদেরকে বলছে হচ্ছে বেসিক্যালি কি করতে বলতো, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসগুলোর বৈশিষ্ট্য লিখতে বলছে এবং আর এর যে মাত্রা আছে সেটা নির্ণয় করে দেখাতে বলছে। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য এবং বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য লিখতে হবে ঘতে। দেন হচ্ছে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আর এর মাত্রাটা। তো আমরা মাত্রা নির্ণয় করে দেখাবো, তার আগে হচ্ছে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো, আর বাস্তব গ্যাসের গুলো এখানে লেখার জন্য জায়গা নাই, আমার বোর্ড ছোট। দেখো সুন্দর করে আগে বলি যে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলো কি, সকল তাপমাত্রা ও চাপে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র মেনে চলে, এটা হচ্ছে আদর্শ গ্যাসের মূল বৈশিষ্ট্য। দেন হচ্ছে আদর্শ গ্যাসের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি উহার আয়তনের উপর নির্ভর করে না, অর্থাৎ তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি ডিউ হয় এটা তার আয়তনের সাথে নির্ভর করে না। এই যে আয়তন পরিবর্তনের সাথে এটা যদি স্থির তাপমাত্রা হয় তাহলে এই যে এটার এদের দেখো আয়তনের সাথে অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা সেটা জিরো, অর্থাৎ এটার পরিবর্তন হয় না। এই দুইটাই হচ্ছে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যমূলক তার বৈশিষ্ট্য বা হচ্ছে চিহ্নিতকরণের জন্য মূল দুইটা বৈশিষ্ট্য হচ্ছে এই দুইটা। দেন বাকিগুলো হচ্ছে কম্পারেটিভলি বাস্তব গ্যাসের সাথে ওর অনেক ধরনের বৈশিষ্ট্য আছে যেগুলো, সেটা হচ্ছে ধরো চাপ যদি আমি অপরিবর্তিত রেখে তাপমাত্রা 0 ডিগ্রি থেকে কমাতে কমাতে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাই তাহলে এর আয়তন শূন্য হয়ে যাবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তনটা শূন্য হয়ে যায়। আদর্শ গ্যাস অণুসমূহের মধ্যে সংঘর্ষ স্থিতিস্থাপক, আদর্শ গ্যাস অণুসমূহের মধ্যে কি সংঘর্ষ স্থিতিস্থাপক কিন্তু, ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে তাপমাত্রা বা হচ্ছে ভিতরে অভ্যন্তরীণ যে তাপ শক্তি টক্তি আছে সেগুলোর ক্ষেত্রে কি কোনো কি হয় না, পরিবর্তন ঘটে না, এটা সংঘর্ষ স্থিতিস্থাপক। আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক যেটা ZPV/RT, এটা আমরা জানি, এই জেটের মানটা হয় 1, এর মান হয় 1, এটা 1 হবে, জেটের মান কত 1। বাহ্যিক কাজ যদি তুমি না করো তাহলে যদি গ্যাসটাকে প্রসারিত করো তাহলে তাপীয় কোনো পরিবর্তন হয় না আদর্শ গ্যাসের ক্ষেত্রে। এর ক্ষেত্রে আরেকটা পয়েন্ট লিখতে পারো, সেটা গ্যাসের গতিতত্ত্ব অনুসারে, সেটা হচ্ছে কি গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, সেটা 7 নাম্বার অ্যাড করে দিতে পারো, না করলেও কোনো সমস্যা নেই। দেন এটার সাথে কম্পারেটিভলি বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি লিখবা, এটা মেনে চলে না, এটা 1 নাম্বার হবে বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যের ক্ষেত্রে 1 নাম্বার। তারপর লিখবা হচ্ছে কি স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে না, বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি লিখবা স্থির তাপমাত্রায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে, এটা তার বৈশিষ্ট্য। কম্পারেটিভলি বৈশিষ্ট্যগুলো আমরা বলে ফেলতেছি। দেন এটার ক্ষেত্রে যদি চাপ 1 atm এর নিচে, অর্থাৎ নিচে এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এটা একটা তার বাস্তব গ্যাসের একদম প্রধানতম একটা বৈশিষ্ট্য। দেন আদর্শ গ্যাস অণুসমূহের মধ্যে সংঘর্ষ স্থিতিস্থাপক, এখানে লিখবা বাস্তব গ্যাস সমূহের মধ্যে সংঘর্ষ স্থিতিস্থাপক নয়, এক্ষেত্রে কিছু মানে অভ্যন্তরীণ শক্তি বা গতিশক্তিগুলা তাপ শক্তিতে পরিণত হয়, তাপ শক্তিতে রূপান্তরিত হয় সংঘর্ষের ফলে। আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক 1 হয়, এখানে লিখবো হচ্ছে এটার ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে বাস্তব গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক 1 এর সমান নয়, 1 এর চেয়ে কম বা 1 এর চেয়ে বেশি হতে পারে। দেন এই বৈশিষ্ট্যগুলোকে এটার সাথে কম্পারেটিভলি তেমন কোনো কিছু ব্যাখ্যা করার দরকার নাই, তুমি এই বৈশিষ্ট্যগুলো বাস্তব গ্যাসগুলোর ক্ষেত্রে বলতে পারো এবং এগুলো হচ্ছে কম্পারেটিভ বৈশিষ্ট্য। খুব সুন্দরভাবে আমি বলে ফেললাম এবং তোমরা সুন্দর করে তোমাদের ভাষায় সুন্দর করে গুছিয়ে লিখবে। অবশ্যই বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাসের সংজ্ঞাটা দিও, নাইলে কিন্তু কি স্যার একটু নেগেটিভলি নিতে পারেন, আগে সংজ্ঞা দিবা তারপর তার বৈশিষ্ট্য, আবার বাস্তব গ্যাস তারপর বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য, এভাবে দিলা। দেন এবার আসা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক বা হচ্ছে যেই
সার্বজনীন গ্যাস ধ্রুবক আর সেটার মাত্রা নির্ণয় করতে দিয়েছে। এবার চলো আমরা আর এর মাত্রা নির্ণয় করি। আর হচ্ছে হলো কি মোলার গ্যাস ধ্রুবক যেটা সেটা। তো মোলার গ্যাস ধ্রুবকের ক্ষেত্রে বা সার্বজনীন গ্যাস ধ্রুবক সেটা কি সংজ্ঞা বইতে আছে, সংজ্ঞাটা লিখার পর বলবা যে আমরা জানি বা আদর্শ গ্যাসের সূত্র হতে পাই, আদর্শ গ্যাসের সূত্র হতে পাই, সূত্র হতে পাই লিখার পর কি লিখবা বলো তো? সূত্র হতে পাই পিভি ইকুয়াল টু হচ্ছে হলো এন আর টি। তাহলে সুতরাং হচ্ছে হলো তোমাদের বাইর করতে হবে আর এর একক, আর ইকুয়াল টু পিভি বাই এন টি। এবার লিখে ফেলবা পি হচ্ছে চাপ ইন্টু হচ্ছে আয়তন, চাপ ইন্টু আয়তন ডিরেক্ট লিখতে পারো এখানে, চাপ ইন্টু আয়তন ডিভাইড হচ্ছে এন হচ্ছে মোল সংখ্যা ইন্টু হচ্ছে তাপমাত্রা, হ্যাঁ তাপমাত্রা। এটা বলার পর এখানে যাবা তুমি, এবার আছে চাপ বা মোল সংখ্যা এগুলোকে সবগুলো আস্তে আস্তে এগুলোর এককগুলো আস্তে আস্তে যাইতে থাকো। যে চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, এটা জানো তোমরা। আবার আয়তন ইকুয়াল টু ক্ষেত্রফল ইন্টু হচ্ছে দৈর্ঘ্য, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য ডিভাইড বাই হচ্ছিল মোল সংখ্যা ইন্টু হচ্ছে হলো তাপমাত্রা। তো তোমরা চাইলে এই জিনিসগুলো অনেকভাবে ব্যাখ্যা করতে পারো। এরপরের লাইনে বা হচ্ছিল তোমরা চাইলে এই যে এটা চলে যাবে দেখো, তাহলে বল উপরে থাকে বল ইন্টু হচ্ছে দৈর্ঘ্য, নিচে হচ্ছে কি লিখতে পারো মোল সংখ্যা, লিখো মোল সংখ্যা ইন্টু হচ্ছে তাপমাত্রা লিখলাম। লেখার পর কেউ চাইলে এটাকে এখনই কনভার্ট করে বল আর এফএস মানে হচ্ছে কাজ, তাহলে কেউ আরেকটা চাইলে লাইন বাড়াতে পারে কাজ মোল সংখ্যা কি মোল সংখ্যা এবং হচ্ছে হলো কি তাপমাত্রা। আবার এর পরের লাইন তোমরা চাই অথবা এটা যদি না লিখো এই লাইনটা অনেকে স্কিপ করতে পারো, এই লাইনটা স্কিপ করে এখান থেকে পরের লাইনটা আসতে পারো। যেমন ধরো এই লাইনটা আমি স্কিপ করতে বলি, আবার না করলে কোনো সমস্যা নেই, তখন আবার কাজকে আবার ভাঙতে হবে, তাহলে একবার বেশি হবে আর কি। তাহলে এই জিনিসটা এভাবে না ভেঙে তুমি এখান থেকে চলে আসো তো এই লাইন থেকে। বল ইকুয়াল টু কি? বল ইকুয়াল টু হচ্ছে ভর ইন্টু ত্বরণ, ইন্টু হচ্ছে দৈর্ঘ্য। দেখো দৈর্ঘ্য ডিভাইড বাই হচ্ছে হলো কি মোল সংখ্যা ইন্টু হচ্ছে হলো কি তাপমাত্রা। আবার ত্বরণ ইকুয়াল টু কি বলতো? এখান থেকে চাইলে কিন্তু ত্বরণটাকে আবার তুমি কি বেগে নিতে পারো, বেগ থেকে আবার কি ইয়াতে আনতে পারো, আমাদের যে বেগের থেকে আবার তুমি তার মূল সমীকরণ এস এর ওখানে নিয়ে আসতে পারো। তাইলে আলটিমেটলি ভাঙলে আরও ভাঙা যাবে, আরও একটু ভাঙতে পারো তোমরা। তো ফাইনালি আমি একটু পর্যন্ত রাখি। এবার লিখবো যে হচ্ছে ভরের মাত্রা এভাবে লিখবো, ভরের মাত্রা হচ্ছে হলো এম, ঠিক আছে, ভরের মাত্রা এম। ত্বরণের মাত্রা এগুলো লিখবো এখানে, ত্বরণের মাত্রা হচ্ছে হলো ত্বরণ ইকুয়াল টু ত্বরণের মাত্রা হলো কি ভি, এভাবে লিখতে পারো যে এস বাই বা এভাবে ভি বাই টি ইকুয়াল টু টি বাই এস টি, তারপর হচ্ছে কি তাহলে তো সরি এস বাই টি দেন এস বাই টি স্কোয়ার। তাহলে সুতরাং ত্বরণের মাত্রা বা এভাবে লিখতে পারো ত্বরণ, আমরা জানি ত্বরণ ইকুয়াল টু হচ্ছিল এটা, ত্বরণ হচ্ছে এটা, তাহলে সুতরাং ত্বরণের মাত্রা চাইলে আলাদাভাবে বের করে নিয়ে আসতো, অথবা ত্বরণের মাত্রা সরাসরি বসালেও তো হওয়ার কথা, স্যাররা কেটে দেওয়ার কথা না। ত্বরণের মাত্রা কি আসবে বলেন তো? ত্বরণের মাত্রা এস এর মাত্রা হচ্ছে হলো কি এল, আর এটার মাত্রা হচ্ছে টি স্কোয়ার, তাহলে এল টি ইনভার্স টু, তাহলে এটা হচ্ছে ত্বরণের মাত্রা। দেন দৈর্ঘ্য, সুতরাং দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে কি বলেন তো এল। তারপর হচ্ছে হলো কি তাপমাত্রা হচ্ছে কি কেলভিন না? তাপমাত্রার ক্ষেত্রে কি কেলভিনের কি কোনো মাত্রা আছে তোমরা কি জানো বলো? তাপমাত্রা যে কেলভিন, সেই কেলভিনের কোনো মাত্রা আছে কিনা তোমাদের জানা আছে? তো বলো তোমরা এখান থেকে তোমরা জানো কিনা যে আমাদের যেই টি এর মাত্রা কি জানো? টি এর মাত্রা কোন বইতে দেখবা টি এর মাত্রা দেওয়া আছে হচ্ছে কেলভিন, কোন বইতে টি এর মাত্রা দেওয়া আছে থিটা। তো আমি আসলে থিটার পক্ষে, কেলভিন দিলেও আনসার কারেক্ট হয়, বিভিন্ন বইতে বিভিন্নভাবে আছে। তো থিটা কেলভিনকে শুধু কেলভিনও রেখে দেওয়া হয়, আবার কখনো থিটাও দেওয়া হয়। থিটা অনেক সময় দেখবে যে থিটাকে এভাবে দেওয়া, অনেকে মনে করা হচ্ছিল এটা যে স্মল লেটারে থিটা, তোমরা দেখবে যে হয়তো এরকম করে দেওয়া আছে থিটা, তো এরকম করে এটা দিলেও এটাও কি থিটাই বুঝায়, ঠিক আছে? তো এটা থিটা, তো এটাকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। আমি পার্সোনালি তোমাদেরকে থিটা প্রেফার করব। যদি তোমাদের কলেজের স্যার বলেন যে থিটা না ব্যবহার করে কেলভিন ব্যবহার করতেন, তাহলে তোমরা ওইটাই ইউজ করবা, ঠিক আছে? যেহেতু এটার একুরেট মানটা কোথাও হয়তো আমাদের কেমিস্ট্রি বইগুলোতে কোথাও দেওয়া নাই, তাহলে কোনো বই অনুসারে ফলো করা স্যারদের পক্ষেও টাফ হয়ে যাবে।
তবে এটা নিয়ে অনেক চিন্তা করতে হবে। এবং দেন এখানেও অনেক কিছু ঝামেলা টামেলা আছে দেখো। তারপর হচ্ছে তাহলে বলবো কি আমরা, বলো তো, তাপমাত্রার মাত্রা। তাপমাত্রার মাত্রা আমি বলতেছি হচ্ছে থিটা। তাপমাত্রা মাত্রা থিটা বললাম। এবার আসো মোলের মাত্রা। মোল এর মাত্রা আমি দেখো, মোল তো ভাই, মোল হচ্ছে হলো কি W/M। এটাও ডব্লিউর একটা ভর আছে ধরো গ্রামে, এম হচ্ছে গ্রাম, তাহলে এ তো এর কোনো একক থাকে না। মোলের তো কোনো কি বেসিক্যালি এখানে একক নাই মোল যেটা, ঠিক আছে, তাহলে ও তো ডাইমেনশনলেস। কিন্তু কোনো কোনো বইতে দেখবা এই মোলটাকেও কাউন্টিংয়ে এনেছে। তো এরপরে এই মানগুলাকে বসাই দিবা। আমি মোলের মোল বসানোর পক্ষে না, ঠিক আছে, মোল বসাবা না তোমরা। মোল না বসাইলে কি হবে সেটা হচ্ছে, দেখো এখানে ভরের মাত্রা যদি তুমি বসাও তাহলে ভরের মাত্রা বসবে এম, ত্বরণের মাত্রা কি বসবে, আমি যদি কোথাও ভুল লিখে থাকি কারেক্টটা এখন লিখছি সুন্দর করে দেখো, এম। ত্বরণের মাত্রা হবে এম, এম টি ইনভার্স 2, এম সরি এম বলছি, এল টি ইনভার্স 2। দেখো দূরত্ব টি ইনভার্স 2, ঠিক আছে, দৈর্ঘ্য এল, নিচে মোল সংখ্যা। আমি এখানে এটার পক্ষে না, আমি যেটা পক্ষে না সেটা তার মানে এটার কোনো মাত্রা নাই, তাপমাত্রা থিটা। তাহলে জিনিসটা দাঁড়াবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2 থিটা ইনভার্স 1। এই হচ্ছে না আমার মতে মাত্রা। সুতরাং আর থার্ড ব্র্যাকেট এই এম এল স্কোয়ার টি ইনভার্স 2 থিটা ইনভার্স 1। তবে কোনো স্যার বা তোমার কলেজের স্যার যদি এটা ফলো করতে বলেন তাহলে তোমাদের দেখো আরেকটা মোল বেড়ে যাবে। মোলের মাত্রা যদি ওনারা মোল ইউজ করেন, যদিও মোলের মাত্রা মোল এটা না, এটা তো একক, মোলটা একক, এনের একক মোল, এটা তো একক, এটা মাত্রা না, ঠিক আছে, এটা ইউজ করা উচিত না। তারপর তোমাদের স্যারদের সাথে এটা কনসাল্ট করে তোমরা সুন্দর করে এটা কি আনসার করবা তোমাদের যেভাবে বলে। আবার থিটার ব্যাপারটাও কনসিডার রাখবা, থিটাকে ওনারা কি কেলভিন রাখতে বলতেছে কিনা, কেলভিন রাখলে এটা তখন কি হয়ে যাবে বলো তো, পার কেলভিন, পার কেলভিন। কিন্তু এমনিতে কেলভিনের মাত্রাটাকে থিটা দ্বারা ডিফাইন করা হয়। কেউ যদি বলে যে থিটাটাকে এভাবে ডিফাইন না করে এভাবে করতে, তাও তোমাদের স্যারদের মর্জির উপর, সুন্দর করে করবা। আমি আবারও বলছি, আমার মতে কারেক্ট আনসার হচ্ছে কতটুকু, এটাই হচ্ছে আমার মতে কারেক্ট আনসার। তাহলে বলে দিবা এটা। এবার আসো, এরপর এটার একটা তাৎপর্য আছে, বাহ্যিক তাৎপর্য বা ভৌত তাৎপর্য, সেটা ব্যাখ্যা করে দিবা যে কি তাৎপর্য, ভৌত তাৎপর্য, আর এর তাৎপর্য, আর এর ভৌত তাৎপর্য। এটা লিখে দেওয়ার পর কি লিখবা ভৌত তাৎপর্য বলো তো। আমরা জানি আর ইকুয়াল টু, বা এখানে আর ইকুয়াল টু, এখানে বা আর ইকুয়াল টু হচ্ছে হলো কি, বা মোলার গ্যাস ধ্রুবক ইকুয়াল টু, তুমি একটা সমীকরণ এখানে পাইছিলা কি, সেটা কাজ ডিভাইড বাই হচ্ছে হলো মোল সংখ্যা ইনটু হচ্ছে তাপমাত্রা। এটা থেকে একক যদি লিখো, উপরে লিখবো হচ্ছে কাজই রেখে দাও, যদিও তুমি বলো কাজ জুল লিখি, কাজ। দেখো আসলে কেন, মোল সংখ্যার একক হচ্ছে মোল, ঠিক আছে, মোল সংখ্যার একক হচ্ছে মোল, তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। তাই এইটুকু লিখে একটা ব্যাখ্যা, সুন্দর ব্যাখ্যা এখান হতে বলা যায়, বা উপরের সমীকরণ হতে বলা যায় প্রতি মোল গ্যাসের তাপমাত্রা প্রতি কেলভিন বৃদ্ধি করলে অবশ্যই এটা স্থির তাপমাত্রা বা চাপে। দেখো আমাদের এখানে যে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র, সেখানে আমরা খেয়াল করছো যে তোমার এখানে টেম্পারেচার এবং এই যে খেয়াল করো টেম্পারেচার, আচ্ছা টেম্পারেচার তো আমরা বাড়াচ্ছি, তাহলে টেম্পারেচার ফিক্স না, টেম্পারেচার বাড়াচ্ছি প্রতিনিয়ত, ঠিক আছে, টেম্পারেচার বাড়াইলে তো এটা কনস্ট্যান্ট, তাহলে চাপটা এখানে স্থির, তাহলে কথাটা এখানে বলে দিতে পারো, স্থির চাপে প্রতি মোল গ্যাসের তাপমাত্রা প্রতি কেলভিন বৃদ্ধি করলে এই যে আয়তন পরিবর্তনজনিত, এভাবে লিখতে পারো, পরিবর্তনজনিত যে কাজ বা শক্তি পাওয়া যায় তাই হলো মোলার গ্যাস ধ্রুবক, যার মান কত 8.31 জুল পার কেলভিন পার মোল, বা পার মোল পার কেলভিন। এই দিয়ে দিলাম। আরেকটা কথা অ্যাড করে দিতে পারো যে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের বা এক মোল গ্যাসের যদি কি প্রতি মোল গ্যাসের বা এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে কত
8.31 জুল কাজ পাওয়া যায়। এটাও বলে দিতে পারো। এগুলো সুন্দর করে সাজাই গোছাই তুমি কি লিখবা, এটা তোমার খুবই প্রেজেন্টেশনের উপর নির্ভর করবে। তবে এককের ব্যাপারটা এবং ওই যে খ নাম্বারে 1 মোল গ্যাসের এই অঙ্কটা, এগুলো একটু ভেবে চিন্তে আনসার করতে হবে বা একটু ভাবার বিষয় আছে, এখানে অনেক কনফিউশন আছে। তো কনফিউশনের আমি কনফিউশনগুলো বলেই দিলাম, এখানে কনফিউশন আছে, কিন্তু আমি আমার মতে মোস্ট পারফেক্ট যেটা সেটা তোমাদেরকে বলেছি। এখন তোমরা তোমাদের কলেজের স্যারদের সাথে কি যোগাযোগ করবে, দেন বিভিন্ন স্যারের সাথে কথা বলবে, তোমাদের কাছে যেটা কারেক্ট মনে হবে তোমরা সেটাই আনসার করবে। আবারও বলছি যে আর এর যে ডাইমেনশন সেটা আমাদের কি আসলো যেন এম এল স্কোয়ার টি ইনভার্স 2 মনে হয়, টি ইনভার্স 2 টাইমেরটা, আর হচ্ছে থিটা ইনভার্স 1 আসছে এটা। আর ওই যে কিসের দ্বিতীয়তে কার্বন ডাইঅক্সাইডের গতিশক্তি যেটা, সেটা আমার মতে ছিল কোনটা 3/2 nRT এবং হচ্ছে কি 3/2 RT। এটাই হচ্ছিল আমার মতে কি এখানকার মূল অঙ্ক আর কি। এখানে আমার মতে এটাই ঠিক ছিল। তো এটার মানটা যেন কত আসছিল আমাদের, আর এর মানটা 8.31 ইন্টু হচ্ছিল কত যেন 273 ছিল, গুণ হচ্ছিল 3 ভাগ হচ্ছিল 2, এটা আসছিল 3402 মনে হয়। যাই হোক, যেটা আসছে এত জুল আসছিল। তো এটা দিয়ে কেন 1 অণু বলতে শুধুমাত্র এখানে 1 গ্রাম অণুকে বোঝাচ্ছে, একটি অণুকে বোঝাচ্ছে না বলেই আমার মনে হচ্ছে সাধারণ ভাষা হতে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাকুক। কোনো কারেকশন হইলে আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব, তোমরা সেখানে কমেন্ট সেকশন সবসময় চেকিংয়ে রাখবা। ফাইনাল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে অবশ্যই কমেন্ট সেকশনটা কি চেক করে যাবা। আর আরেকটা ব্যাপার হচ্ছে হলো, আমার চ্যানেলের ভিডিও দেখলে কারেকশনের ব্যাপারে একটু সচেতন থাকতে পার। তোমার কলেজের টিচারদের কি সাথে যোগাযোগ সবসময় রাখবা। তোমরা কলেজের স্যারদের থেকে যেই সমাধানটা পাওয়ার সম্ভাবনা থাকে সেটাই জমা দিবা, ভুল হলেও ভুল ওনাদেরটা, ওনারা যদি ভুল বলেন তাও ভুলটাই জমা দিবা, কারণ ওনারা খাতাটা কাটবেন, ওই অনুযায়ী নাম্বার তোমাদেরকে হয়তো দিবেন। আর আমার কোথাও ভুল হলে সেটাও কমেন্ট সেকশনে জানাবে, কোথাও মান বসাতে ভুল হয়ে যায়, কোথাও একক বসাতে ভুল হয়ে যায়। তোমরা সব জায়গায় একক বসাবে, আমি যদি নাও বসাই, সুন্দর করে প্রেজেন্টেশনটা তোমাদের মতো হবে, বাট প্রসিডিউরটা আমি তোমাদেরকে হেল্প করলাম। তাইলে যদি তোমরা উপকৃত হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ডদের সাথে তো অনেক বেশি শেয়ার করবা। আর আরেকটা ব্যাপার হচ্ছে হলো, আমার জন্য বেশি বেশি দোয়া করবা, আমার ফ্যামিলির জন্য দোয়া করবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।